শুভেচ্ছা সকলকে। আজ 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এ উপলক্ষে দ্য এডিটর্স আয়োজিত বিশেষ আয়োজন ইকোকথনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি দেশের যুবশক্তিকে উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক গতিশীলতা, শান্তি শৃঙ্খলা রক্ষা, সামাজিক সংহতি, সুবিচার, সহনশীলতা সহ সামগ্রিক উন্নয়নে যুবদের উৎসাহিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। 1999 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 12 আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই থেকে আমাদের দেশেও পালিত হচ্ছে দিবসটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে যুব সমাজ। আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক জনাব সঞ্জিত কুমার দাস, সাতক্ষীরা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী তহমিনা আয়শা ও পরিবেশবাদী যুব সংগঠন ইউথনেটের ঢাকা বিভাগীয় সমন্বয়ক SM শাহিন আলম। আর সমগ্র আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজির কোচি। আমি প্রথমেই যেতে চাই সাতক্ষীরা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলীর কাছে। জনাব ইদ্রিস আলী, বর্তমানে যুবদের দক্ষতা, যোগ্যতা ও সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ দ্য এডিটর্সকে। মূলত যুবদের দক্ষতা এবং যোগ্যতার কথা যদি আমি বলি, আমি যদি শুরুতে বলি যে একটু ইতিহাসের প্রেক্ষাপটে যাই, আমরা দেখি 1952 সালে যে ভাষা আন্দোলন হয় বা 1969 যে গণ অভ্যুত্থান বা ফাইনালি 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে যুব সমাজের বড় একটা অবদান ছিল। এবং এই যুব সমাজ বিশেষ করে কিন্তু সমাজের নিচুতলার যুব সমাজ, শহরের বা গ্রামের যারা যুব বয়সী ছিল তারাই কিন্তু যুদ্ধ দেয়। আমরা যদি সর্বসম্প্রতি দেখি যে 2024 সালে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা হয়, সেখানেও কিন্তু যুবদের প্রাধান্য আমরা দেখতে পাই। তো মূলত এই যুব সমাজকে আমরা বোঝাচ্ছি এখন একটা টার্ম আমরা সবাই জানি যে জেনারেশন জেড বলা হয়। যাদের জন্ম 1997 থেকে 2012-র মধ্যে যাদের জন্ম, তারাই মূলত যাদের বয়স 26 বছরের মধ্যে, 12 থেকে 26 বছরের মধ্যে, তারাই হচ্ছে মূলত এই জেনজি। তো এই জেনজি মূলত আমরা যদি দেখি জেনজিদের দক্ষতার কথা যদি আমরা চিন্তা করি, আমরা যে সময় আমাদের জন্ম, আমরা আমাদের বাবাদের দেখছি যে একটা রেডিও নিয়ে তাদের BBC বা তেহরানের খবর শুনতে, কিন্তু আমরা যে সময় আসি তখন কিন্তু আমরা যে বাটন মোবাইল সেটা বা হালের যে স্মার্টফোন আসছে সেটাতে আমরা কিন্তু অভ্যস্ত। কিন্তু এই যে জেনজি, এই যে যুব সমাজ কিন্তু ইন্টারনেট বা তথ্য প্রযুক্তিতে এত বেশি দক্ষ, এত বেশি উদ্ভাবনী ক্ষমতা, তারা যে কোনো সমস্যা কিন্তু তার মুহূর্তে সমাধান করে ফেলছে। আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, যখন মার্ক জুকারবার্গ ক্লাসের মধ্যেই কিন্তু তার সহপাঠীদের মধ্যে যোগাযোগের জন্য পরীক্ষামূলকভাবে এরকম একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছিল, যেটা সারা পৃথিবীতে একটা বড় ধরনের নাম করে এবং আমাদের সবারই কিন্তু সেখানে অ্যাকাউন্ট আছে। তো এটাও কিন্তু যুব সমাজের একটা অবদান। তো যুব সমাজ আর যে বিষয়গুলো তাদের দক্ষতার বিষয় যদি আমি বলি, তারা কিন্তু সমস্যা সমাধানে খুবই সৃজনশীল। একটা সমস্যা আসলো, তারা সৃজনশীলতার পরিচয় দিয়ে, ধরুন আমরা দেখছি যে এখনকার যুব সমাজের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে প্রাইভেট হোক বা পাবলিকে, আমরা দেখছি যে তারা বিতর্কতে যেমন খুব নাম করছে, তেমন রোবট বানাচ্ছে, কেউ ড্রোন বানাচ্ছে। তো শুধু তারা যে মোবাইলে বা এই প্রযুক্তিতে আসক্তি তা না, কিন্তু একই সাথে তারা তাদের উদ্ভাবনী ক্ষমতার কিন্তু তারা পরিচয় দিচ্ছে। তারপরে আমরা বলতে পারি তারা খুবই সাহসী। এই সাহসটা কিন্তু আগে বা আপনার জেন X যারা, অর্থাৎ একদম বয়স্ক মানুষের মধ্যে কিন্তু এই সাহসটা নেই। দেখবেন বয়স্ক মানুষ সবসময় যুব সমাজকে পিছন থেকে টেনে ধরে তাদেরকে থামাতে চায়, বলে না মিছিলে যেও না, মিটিংয়ে যেও না, রাত্রে বাইরে থেকো না, মুখের সাথে মিশো না। তো এইটা যারা এইটা মূলত যুব সমাজকে পিছনে টানে। কিন্তু এখনকার যুব সমাজ কী করতে চায়? তারা সাহসী, তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়। দেখে, তারা বলে দেখি না কি হয়। এই যে সাহসটা নেওয়ার কারণে কিন্তু তারা একটা সমাজ বা একটা রাষ্ট্রকে দিন শেষে কিন্তু পরিবর্তন করতে পারে। সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, তারা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এইটা কিন্তু আগে দেখা যেত না। এই প্রজন্মের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে প্রচণ্ড ধরনের সাহসী, তারা দুর্দান্ত প্রতিবাদী, তারা সরাসরি জানতে চায় কোনো সমস্যা সমাধান হবে কিনা, সরাসরি জানতে চায়। আপনি একটা সমস্যা ঝুলিয়ে রাখলেন, কোনো একটা অফিসে গেলেন, একদিনের কাজ 1 বছর করে, তারপরে পার করে তার কোনো খবর নেই, তারপর সেখানে দুর্নীতির ব্যাপার আছে। তো এটা যুব সমাজের যে নেচার এখনকার সময়, সেটা না। তারা সরাসরি কোনো কিছুর উত্তর জানতে চায়, হ্যাঁ অথবা না। যদি আপনি না বলেন বা তার মধ্যে কোনো গলত দেখা দেয়, তারা কিন্তু সরাসরি তার প্রতিবাদ করে। তো এই যে দক্ষতাগুলো, তারা যেমন উদ্ভাবনী ক্ষমতা আছে,
তেমনি তাদের সৃজনশীল ক্ষমতা আছে, তেমনি তাদের সাহসিকতার মনোভাব আছে, প্রতিবাদী মনোভাব আছে, তেমনি তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, তেমনি জাতিকে পথ দেখাচ্ছে। সর্বশেষ আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যুব সমাজ কিন্তু একই সাথে অন্যের বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে আমরা দেখছি যে দুর্দান্ত তারা ভাবে এগিয়ে যাচ্ছে। ধরুন কোথাও বন্যা হলো, কোথাও কোনো রোগের রক্ত লাগলো, বা কোনো অসহায় অবস্থায় কেউ আছে, বা পীড়িত আত্মমানবতার পাশে কিন্তু এই যুব সমাজ ছুটে যাচ্ছে। কোথাও বন্যা হচ্ছে বা কোনো ক্লাইমেট ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, সরকারি কোনো সেবা পৌঁছে দেওয়ার আগেই কিন্তু যুবকরা মাঠে নেমে যাচ্ছে। সে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্য নিয়ে হোক, অথবা নিজেদের মধ্যে নিজেদের পকেট খরচ বাঁচিয়ে পীড়িত মানুষের সাহায্য করা হোক, সেগুলো কিন্তু তারা করছে। আমি আরেকটা কথা বলে শেষ করব যে যুবদের দক্ষতার দিকে আমরা জানি যে বর্তমান বিশ্ব এমন একটা দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ক্লাইমেট চেঞ্জের কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীটা এমন একটা দিকে ধাবিত হচ্ছে, যদি আমরা ঠিকমতো অ্যাকশন না নেই, অর্থাৎ সারা বিশ্ববাসী যদি সচেতন না হয়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে বিশ্ব পড়ে যাবে। এমন হতে পারে যে বাংলাদেশের মতো দেশ যেগুলো, তারা কিন্তু অদূর ভবিষ্যতে সমুদ্রের পানির নিচে তলিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু যুবকরা এগিয়ে আসছে কিভাবে এই ক্লাইমেট চেঞ্জের এই ঝুঁকি কমানো যায়, ক্লাইমেট চেঞ্জের সাথে জড়িত এলাকাগুলোর মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সেখানে ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মাধ্যমে কিভাবে, অভিযোজনের মাধ্যমে কিভাবে ওই এলাকার মানুষ যাতে তাদের জীবন জীবিকা, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা সব কিছু মিলিয়ে যাতে তারা সামনে এগিয়ে আসে, সেজন্য কিন্তু তারা কাজ করছে। সারা পৃথিবীতে কিন্তু ক্লাইমেট নিয়ে সবচেয়ে উচ্চ বাক্য যে করছে গ্রেটা থুনবার্গ, সেও কিন্তু সেই আমার জেনজির মধ্যে পড়ে, সেই কিন্তু আমার তরুণ যুব সমাজের মধ্যে পড়ে। তো আমি যদি আমার কথাটা মোটামুটি বলতে চাই এক বাক্যে, তাহলে সেটা হচ্ছে যে যুব সমাজের দক্ষতা এবং যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখছি তারা দুর্দান্ত সাহসী, তাদের উদ্ভাবনী ক্ষমতাও দুর্দান্ত, সৃজনশীল ক্ষমতাও প্রশংসা না করে পারা যায় না। তেমনি তারা একই সাথে মানবিক, অন্তপ্রাণ, অন্যের বিপদে ছুটে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো পিছপা নেই। একই সাথে তারা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় পিছিয়ে নেই। তারা এগিয়ে আসছে। আমরা একটা অসীম সম্ভাবনা আসলে দেখতে পাচ্ছি। অসীম সম্ভাবনা আসলে যুবক। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে যেতে চাই সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী তহমিনা আয়েশার কাছে। তহমিনা আয়েশা একজন যুব নারী হিসেবে সমাজে কাজ করতে গিয়ে আপনারা কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এবং সেগুলো কিভাবে মোকাবেলা করছেন? নারী হিসেবে সমাজে কাজ করার অধিকার সমান হওয়া উচিত ছিল নারীদের ক্ষেত্রে, কিন্তু সেটা না হয়ে কেন যেন উল্টোটা হয়ে গেল। পুরুষ এবং নারী একজন আরেকজনের পরিপূরক হতে পারত, কিন্তু নারীরা সমাজে নানান ক্ষেত্রে নানাভাবে বৈষম্যেরই শিকার হচ্ছে। এই সমতাটা কেন জানি বজায় থাকছে না। তো নারীদের ক্ষেত্রে বৈষম্য কথা বলতে গেলে অগণিত বলা যাবে। নারীরা পারিবারিক পর্যায় থেকে শুরু করে সামাজিক শিক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি, তারপর আমরা চাকরির ক্ষেত্রে বলতে পারি, আমরা তার সাংসারিক অবস্থানের কথা বলতে পারি, বা তার মোট কথা একজন মানুষের অবস্থান সমাজে যেমন হওয়া উচিত সেটা নারীদের ক্ষেত্রে একটু বিঘ্নিত হচ্ছে। এটা কেন মনে হচ্ছে, মানে আপনি এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আমার ক্ষেত্রে পারিবারিকভাবে অতটা আমি বাধার সম্মুখীন না হলেও যখন আমি পড়াশোনা শুরু করলাম, আমি আমার শিক্ষা জীবন শুরু করলাম, সেখানে মেয়েদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়েছে, আমাকেও হতে হয়েছে। একজন নারী শিক্ষার্থী হিসেবে নারীদেরকে যেভাবে দেখা উচিত ছিল সেটা একজন ছেলে শিক্ষার্থীকে যেভাবে দেখা হয় সেভাবে দেখা উচিত ছিল, কিন্তু আমি নিজেও বৈষম্যের শিকার হয়েছি অনেক ক্ষেত্রে। আমাকে নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে, বা সে দেখতে কেমন, তাকে কেমন লাগছে না লাগছে সেটা নিয়ে তাকে অবজেক্টিফাই করা আর কি, যেটা শিক্ষার্থীদেরকে। তারপর যদি কেউ বেশি মার্কসও পেয়ে যায় সেটা নিয়েও তাকে কথা শুনতে হয়। আবার যদি কোনোভাবে সে ফেল করে বা তাকে যদি কোনো খারাপ অবস্থার শিকার সে হয়, সেটা নিয়েও তাকে অনেক বেশি কথা শুনতে হয়। মানে পুরুষের সাথে যদি আমরা বিচার করি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন আমার পড়াশোনা শুরু করি সেই সময় আমার সাথে যারা পড়তেন তাদের থেকে আমি একটু বেশি কথা বলতাম, বা আমি বেশি অ্যাক্টিভ ছিলাম। তো সেক্ষেত্রে
আমাকে অনেক কথা শুনতে হয়েছে। অনেকে বলেছে যে এত বেশি অ্যাক্টিভ হওয়া উচিত না, বা মেয়েদের এত বেশি খোলামেলাভাবে চলাফেরা করা উচিত না, এত সরাসরি কথা বলা উচিত না। তারপর যখন আরও বড় হলাম, আমি সাংস্কৃতিক মণ্ডলে যখন অংশগ্রহণ করা শুরু করলাম, তখন আমি আরও বৈষম্যের চিহ্ন দেখতে পাই সমাজের মানুষের কথার মধ্যে। এরপর আস্তে আস্তে পারিবারিকভাবেও আমি কথার শিকার হতে শুরু করলাম যে থাক, যখন সবাই বলছে তখন এই পর্যন্ত। মানে মেয়ে হিসাবে একটা পিছুটান সবসময় লেগে থাকে, একটা সবাই পিছনে লেগে থাকে, এরকম একটা বিষয়। তো এগুলো আসলে কিভাবে মোকাবেলা করছেন? নারীরা তো অনেকভাবে বৈষম্যের শিকার, যেমন বৈষম্যের শিকার হয়। এগুলো মোকাবেলা করতে গেলে আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে নারীদেরকে আগে আত্মবিশ্বাসী হতে হবে। আমি যেটা করেছি আমার ব্যক্তিগত জীবনে সেটা হচ্ছে যে কথার প্রতি মনোযোগ না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া, বা নিজে কি কাজ করছি সেটার প্রতি মনোযোগী হওয়া। আমি যখন প্রথম ব্যবসা শুরু করি সে সময়ও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি শিক্ষার্থী অবস্থায় যেহেতু কাজ শুরু করেছি, আমাকে টিচাররাও অনেক কথা বলেছে যে পড়াশোনার মধ্যে কাজ শুরু করলে তুমি এটা করতে পারবে না, বা এটা তোমার স্বাধীনতার ক্ষেত্রে হয়তো কিছুটা বাধাগ্রস্ত হবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, বা মেয়েদেরকে এই দুটো হ্যান্ডেল করা অনেক কঠিন। আবার একই সাথে আমি সংসারও শুরু করেছি। তো সেই ক্ষেত্রে নানা প্রতিকূলতা আমাকে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি এ পর্যায়ে যেতে চাই পরিবেশবাদী যুব সংগঠন ইউথনেটের ঢাকা বিভাগীয় সমন্বয়ক এস.এম. শাহিন আলমের কাছে। এস.এম. শাহিন আলম, আপনারা যুবদের কাজের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কিভাবে কাজ করছেন? ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস বা ইউথনেট গ্লোবাল তরুণদের নিয়ে কাজ করে। এটি মূলত 2016 সাল থেকেই যাত্রা শুরু করে এখনো পর্যন্ত প্রায় 48টি জেলাতে কিন্তু আমরা তরুণদের নিয়ে কাজ করছি। সো সেই জায়গায় আমাদেরটি যেহেতু পরিবেশবাদী সংগঠন বলতে পারি, বা আমরা যেহেতু আমাদের মেইন একটা ব্যাপার হচ্ছে যে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আমাদের মেইন ফোকাসের জায়গা। সো সেই জায়গায় আমরা ইয়ুথদেরকে নিয়েই আমাদের যেহেতু কাজ, আর এবং ইয়ুথদের কাজের ক্ষেত্রে আমরা যেটা সবথেকে বেশি প্রায়োরিটি দেই সেটা হচ্ছে তাদের স্কিল বা তাদের ক্যাপাসিটি আমরা কতটুকু ডেভেলপ করতে পারছি তার ব্যাপারে। সেক্ষেত্রে আমরা যেহেতু একেবারেই মানে আমাদের ইয়ুথ অর্গানাইজেশন, সেহেতু কিন্তু আমাদের ফান্ডের একটা ক্রাইসিস আমরা দেখি সবসময়। তো সেটাকে আমরা কিন্তু টেকনিক্যালি আমরা কাজ করি, যেমন আমাদের যেহেতু ফান্ড ক্রাইসিস, তো আমরা সেগুলা ইন্টারন্যাশনাল এনজিও কিংবা ন্যাশনাল এনজিও অথবা গভর্নমেন্টের সাথে আমরা কিন্তু কোলাবোরেট করে কাজ করি। তো আমরা তরুণদের ক্ষেত্রে তরুণদের যে জায়গাগুলোতে আরও বেশি মনোযোগী হই, সেগুলো তাদেরকে নলেজ শেয়ার করা বা নলেজ গ্যাদারে আমরা ভূমিকা রাখি, এবং তাদেরকে প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দক্ষ করে তুলি, যার ফলে হয় যে এই তরুণরা তাদের দক্ষতার মাধ্যমে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আমরা জানি যে সফট স্কিল এবং হার্ড স্কিল যেগুলো আছে আমরা সেগুলো ট্রেনিং প্রোভাইড করি তাদেরকে, এবং তার মাধ্যমেই আমরা আমাদের যে কাজগুলা পরিচালনা হয়। যেমন আমি বলি যদি যে কুড়িগ্রামে আমরা কাজ করছি ইয়ুথদের নিয়ে। সো ইয়ুথদের কুড়িগ্রামে একটা চরের নাম হচ্ছে ইয়ুথনেট চর। এই চরের যারা তরুণরা রয়েছে সেই তরুণদেরকে দিয়েই সেই চরের একটা মডেল চর আমরা কিন্তু তৈরি করছি। সেই চরে আমরা চর সামিট করছি, যেখানে আমরা ঢাকা শহরে বিভিন্ন এসি রুমের মধ্যে যে সকল কর্মকর্তা কিংবা এমপি মন্ত্রীরা টকশো করে কিংবা কথা বলে, আমরা তাদেরকে সেই চরে নিয়ে গেছি। এটা সম্ভব হয়েছে ইয়ুথদের কারণে। সো ইয়ুথরা তারা ডিজাইন করছে তাদের এলাকার সমস্যা কি, কোথায় গেলে সমাধান হবে এবং কিভাবে আমরা সেই সমাধানের জায়গাটাতে পৌঁছাতে পারবো। সো সেই জায়গাটি কিন্তু আমরা কাজ করছি ইয়ুথদের। সো আমরা একটা জিনিস বিশ্বাস করি, যদি তার স্কিল থাকে বা তার যদি নলেজ থাকে তাহলে সে আটকাবে না। সো এই জায়গাগুলোতে কিন্তু খুব আমরা কাজ করছি, একেবারেই লোকাল টু ন্যাশনাল এবং ন্যাশনাল টু গ্লোবাল, আমরা একেবারেই টপ টু বটম ধরেই কাজ করি। আরেকটা বিষয় যেটা বলতে চাই যে এই যে ইকো কথন আজকে যেটি আমরা অনুষ্ঠানে এসেছি, তো এটি কিন্তু এই ইয়ুথনেট বা ইয়ুথদেরই একটা ফল। অর্থাৎ আমরা এই প্রজেক্টটি শুরু করি 4টা জেলায় বাংলাদেশের, যে জায়গাটিতে আমরা দেখে থাকি যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে কিংবা প্রকৃতি বিধ্বংসী কাজ বা কর্মকাণ্ড হচ্ছে, সেই জায়গাটিতে কিভাবে
তরুণরা বা কিভাবে পুরুষরা এই জায়গাটিতে আমরা এক জায়গায় হতে পারি বা সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতে পারি, সেই কাজটা কিন্তু আমরা তরুণরা মিলেই করছি। তো ওভারঅল বলা চলে যে আমরা তরুণরা একেবারে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আমরা নলেজ, আমরা জানি যে এই তরুণদের কিন্তু শক্তি বা তাদের মেধা মনন কম নেই, শুধু তাদেরকে নার্সিং করতে হবে। সো সেই নার্সিংয়ের জায়গাটা কিভাবে করতে হবে, কোন অ্যাপ্রোচে করতে হবে, সেই মাধ্যমটাকে যখন আমরা একটা প্ল্যানের মধ্যে আনতে পারি এবং তাদেরকে শুধুমাত্র যে বিদ্যা নয়, তাদেরকে প্র্যাকটিক্যালিও আমরা কি সেই জায়গাটিকে ফোকাস করি। সো এই নলেজ এবং স্কিল এগুলো মিলেই আমরা তরুণদেরকে নিয়ে যে সমস্যাগুলো আমরা ফিল্ড লেভেলে ফেস করি, সেই সমস্যাগুলোকে কিন্তু আমরা মিশন বা ভিশন হিসেবে আমরা সামনের দিকে কাজ করে এগিয়ে যাই। তার মানে আপনারা তরুণদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মাধ্যমে মূলত সমাজের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। আমি আপনার কাছে আবার আসবো। আমি এ পর্যায়ে যেতে চাই যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক জনাব সঞ্জিত কুমার দাসের কাছে। জনাব সঞ্জিত কুমার দাস, আমরা জানি যে যুব উন্নয়ন অধিদপ্তর যুব উন্নয়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশের। তো যুব উন্নয়ন অধিদপ্তর আসলে যুবদের উন্নয়নে কী কী কর্মসূচি বাস্তবায়ন করছে? ধন্যবাদ। বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়সের মধ্যবর্তী যেসব যুবক ছেলে এবং মেয়ে আছে তাদেরকে যুবক বা যুব মহিলা নামে অভিহিত করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 যুবক এবং যুব মহিলা। তাতে করে ধরে নেওয়া যায় প্রায় 5.5 থেকে 6 কোটি যুবক এবং যুব মহিলা আমাদের দেশে রয়েছে। এবং এই বিশাল জনগোষ্ঠীকে চাকরি দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হয়নি বা আদৌ হবে বলে মনে হয় না, কারণ পৃথিবীর কোনো দেশেই এই বেকার যুবদেরকে চাকরি দিয়ে দারিদ্র্য বিমোচন তথা বেকার সমস্যার সমাধান করা সম্ভব। সেই লক্ষ্যে এই বেকার সমস্যার সমাধান অথবা দারিদ্র্য বিমোচন করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে আমরা ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই প্রশিক্ষণটা আমাদের দুটা ক্যাটাগরিতে হয়, একটা হলো প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। এই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আবার দুইভাবে হয়, আবাসিক এবং অনাবাসিক। আবাসিক যে ট্রেনিংটা হয় সেগুলো হলো 3 মাস মেয়াদি হয়, কখনো 1 মাস মেয়াদি হয়। গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটাই আমরা করে থাকি। অন্যান্য যে ট্রেডগুলো আছে, বেসিক কম্পিউটার কোর্স, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান, অটো ড্রাইভিং, তারপরে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, মৎস্য চাষ, মেয়েদের পোশাক তৈরি ইত্যাদি বিভিন্ন ট্রেডে, প্রায় 69টা ট্রেডে আমরা এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকি। তাছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতেও কিন্তু এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে। আমাদের মূল উদ্দেশ্য বা মূল কাজটা হচ্ছে যে আমাদের এই ছেলে মেয়েদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা। আত্মকর্মসংস্থানে নিয়োজিত করতে হলে আমাদেরকে একজনকে সাঁতার না শিখে হাত পা বেঁধে দিয়ে যদি পানিতে ফেলে দিই, বলে যে তুমি সাঁতার কেটে আসো, তাহলে তো সে সাঁতার কাটতে পারবে না। তাহলে ওই নদীতে ফেলে দেওয়ার আগে অন্তত তাকে সাঁতার কাটাটা শিখিয়ে দিতে হবে। আমরা শুধু সাঁতার কাটাটা শিখিয়ে দিই, রাস্তাটা দেখিয়ে দিই, সারা জীবনটা কিন্তু তাকেই চলতে হবে। সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আত্মকর্মসংস্থানের জন্য আমরা এই ট্রেনিংটা করে থাকি। ট্রেনিংগুলো ছেলে মেয়েদেরকে আমরা দিয়ে থাকি। তারপরে সেখান থেকে তাদেরকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমাদের কিছু ঋণ কার্যক্রম আছে, যুব ঋণ কার্যক্রম, একেবারে সহজ শর্ত, যেটা 5% ইন্টারেস্টে দেওয়া হয় এবং এটা যেহেতু ক্রমহ্রাসমান হারে ঋণটা প্রদান করা হয় এবং এভারেজ ঋণের ইন্টারেস্ট পড়ে প্রায় 2.5% এবং খুবই সহজ শর্তে এই ঋণগুলো আমরা দিয়ে থাকি। এবং দেখা যায় যে এতে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে আত্মকর্মসংস্থান লাভ করছে এবং তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এবং এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে এবং আরও আমরা কিছু কিছু ট্রেডে নতুন, বিশেষ করে উপজেলা পর্যায়ে বিভিন্ন ট্রেনিং দেওয়া, অনেক রিমোট এরিয়ায় যেখান থেকে একটা ছেলে মেয়ে আমার সাতক্ষীরা পর্যন্ত হয়তো এসে পৌঁছাতে পারে না, সেগুলো উপজেলা পর্যায়ে আমাদের অফিস আছে, প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক মহল্লায় আমরা যে 7 দিন 15 দিনের ট্রেনিংটা কিন্তু আমরা এটা করে দিয়ে আসি। এই কর্মসূচিগুলো বাস্তবায়িত করতে পারলে এবং আমরা করেও যাচ্ছি, যুবদেরকে আমরা প্রতি বছর প্রায় 3 লক্ষ ছেলে মেয়েদেরকে সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই বিভিন্ন ট্রেনে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের ভিতরে অনেক এই ছেলেমেয়ে, বহু ছেলেমেয়ে প্রায় আত্মকর্মসংস্থান লাভ করে। এই আত্মকর্মসংস্থানের দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু কাজ করে যাচ্ছে। তার মানে যুব উন্নয়ন অধিদপ্তর মূলত যুব সমাজকে প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত করছে। অবশ্যই। এবং পাশাপাশি আর একটা বিষয় বলি, শুধু যে যুব উন্নয়ন অধিদপ্তর আত্মকর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে তা না, আমরা তাদের ওই যে একটু আগে উনি বললেন, আমরা জীবন দক্ষতা সম্পর্কে, মাদকের কুফল সম্পর্কে, লাইফ স্কিল সম্পর্কে, তারপরে বাল্য বিবাহ,
বহুবিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, HIV AIDS ইত্যাদি যুব কার্যক্রম সম্পর্কেও কিন্তু তাদেরকে আমরা একটা আলাদা ক্লাস নিই অনেকগুলো, এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে মাদকের এডি বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেসব কর্মকর্তারা আছেন এসব সম্পর্কে আমরা তাদেরকে মোটিভেশনটা দিয়ে থাকি। এবং মূলত এই যুব সমাজটাই কিন্তু জাতির প্রাণ প্রবাহ, এবং যুব সমাজটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে মনে হয় একসময় আমরা এই দেশটাকে দারিদ্র মুক্ত করতে পারি। তার মানে যুব উন্নয়ন অধিদপ্তর মূলত যুব সমাজকে প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত করছে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে যেতে চাই সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী তহমিনা আয়েশার কাছে। তহমিনা আয়েশা, একজন নারী হিসেবে আপনি সমাজের কোন কোন জায়গায় ও নীতিতে পরিবর্তন করা দরকার বলে মনে করেন? একজন যুব নারী হিসেবে আমি মনে করি সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র কাঠামোতে পরিবর্তন নিয়ে আসা উচিত। সমাজের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে পরিবার থেকেই শুরু করতে হবে পরিবর্তনের ধারা। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নারী বা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে না, সে একজন শিশু হিসেবে জন্মগ্রহণ করে। সে হতে পারে ছেলে বা মেয়ে। আমরাই তাদেরকে বৈষম্যটা শেখাই, নারী হলে তোমাকে এটা করা যাবে না, বা মেয়ে হলে এটা করা যাবে না, ছেলে হলে এটা করা যাবে, বা তাদের ক্ষেত্রে বাধা নিষেধটা কম থাকবে, মেয়েদের ক্ষেত্রে বাধা নিষেধটা বেশি থাকবে। এটা না করে আমরা যদি তাদেরকে বৈষম্যমুক্ত একটা আচরণ শিক্ষা দিই বা একটা জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেটা মনে হয় বেশি ভালো হয়। তারপর আসি শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত বৈষম্যগুলো হয় নারীদের ক্ষেত্রে, নারী শিক্ষার্থীরা যেসব সুবিধাগুলো বা অসুবিধাগুলোর মুখোমুখি হয় সেগুলো নিয়ে আলোচনা করে তার সমাধানের ব্যবস্থা করা, ছেলেদের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পরস্পরকে সহযোগিতা করার একটা মনোভাব তৈরি করা। তারপর আসছি সামাজিক পর্যায়ে, যখন সমাজের মানুষ এবং তাদের আচরণ দ্বারা একটা মানুষ প্রভাবিত হয়, তারা মহিলাদেরকে একভাবে দেখে, পুরুষদেরকে একভাবে দেখে, যেটা আমি মনে করি না দেখা উচিত। প্রত্যেকটা মানুষকে মানুষের মতো দেখা উচিত। আমি বলছি না যে নারীদেরকে তাদের সক্ষমতার বাইরে বা পুরুষদের তাদের সক্ষমতার চেয়ে কম কিছু করতে বা নারীদের সক্ষমতার বেশি কিছু করতে, শুধু যার যার অধিকারটা তাকে নিশ্চিত করা। যেমন নারী হিসেবে যদি কেউ কম সক্ষমতার হয় সে তার সক্ষমতার মধ্যে কাজটা করবে, আবার পুরুষ হিসেবে যদি সে অনেক বেশি সক্ষম হয় সে অনেক বেশি কাজ করবে। তবে এই অধিকারটা সবার থাকা উচিত, কেউ যেন কারো অধিকার নিশ্চিত না করে দেয়। আমরা অনেক সময় বলতে শুনি যে বিয়ে হয়েছে, তার স্বামী তাকে চাকরি করতে দেয়, তার স্বামী খুবই ভালো, বা একজন বিবাহিত নারীর সকল অধিকার নিশ্চিত হয়েছে, সে নিশ্চয়ই খুব সুখে থাকবে বা এরকম না। আমরা মনে করি যে অধিকার ভোগ করছে বা যে অধিকার যার প্রাপ্য, সে যেন নিজেই নিজের অধিকারটা নিশ্চিত করে নিতে পারে, তাকে যেন কারো অনুগ্রহের জন্য বসে থাকতে না হয়। সমাজের ছোটোখাটো যে সমস্ত কুসংস্কার বা যে রীতিনীতিগুলো আছে যা মহিলাদেরকে এবং পুরুষদেরকে আলাদা মাপকাঠিতে বিচার করে, সেগুলো না হয়ে যেন একটা সুষম ব্যবস্থা তৈরি হয় সমাজে, যার মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে নিঃসন্দেহে। এছাড়া আরও যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে মিডিয়াতে যেভাবে নারীদেরকে অবজেক্টিফাই করে দেখানো হয়, তাদেরকে একটা ভোগ্য বস্তু হিসেবে দেখানো হয়, সেটা যেন না হয়। এটা যদি বন্ধ হয় তাহলে হয়তো মানুষের মধ্যে আরও সচেতনতা আসবে নারীদের বিষয়ে। তাছাড়া বলা যেতে পারে একজন নারী যখন কর্মক্ষেত্রে যাচ্ছে সে যেন পুরুষের সমকক্ষতা বজায় রেখে বা নারীর সক্ষমতা বজায় রেখে নারীর উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে না দেওয়া, তার মাতৃত্বকালীন সময়ে তাকে যথেষ্ট সহানুভূতিশীল আচরণ করা তার সাথে। এছাড়া একজন মা যখন হচ্ছেন সমাজে, তার প্রতিও একটা সুন্দর ব্যবহার করা, বা একজন মায়ের যে সমস্ত অধিকারগুলো প্রাপ্য, একজন পিতা একই সাথে যেমন চাকরি করছে এবং সে একই সাথে বাবাও হচ্ছে, একজন মহিলা যদি চায় যে সে একই সাথে মা হবেন, একই সাথে সে উনি কাজও করতে চাইবেন, সেটা যেন তার পক্ষে করা সম্ভব হয়। তাকে যেন একটা বাড়তি কর্মব্যস্ততার মধ্যে ফেলে তার জীবনটাকে আমরা নিষ্পেষিত না করি। আবার বলা যেতে পারে একজন নারী যখন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করতে চাচ্ছেন, তাকে যেন সেখানেও একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়। নারীদের ক্ষেত্রে যেভাবে আমরা দেখে থাকি নারী সাংবাদিকরা
এই তো এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো ছাত্রদের, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ সাংবাদিক থেকে নারী সাংবাদিকদের লাঞ্ছনার শিকার বেশি হতে হয়েছে। নারীদেরকে এভাবে অবজেক্টিফাই না করা, নারীদেরকে তাদের শারীরিক এবং মানসিক যে পার্থক্য সেটা দিয়ে যেন বিচার না করা হয়। সর্বোপরি বলতে গেলে সমাজের একদম ক্ষুদ্র ক্ষুদ্র কাঠামোগুলোতে যদি আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, ধর্ম, শিক্ষা এবং এবং যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটানো, মূলত আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আবার যেতে চাই এস.এম. শাহিন আলমের কাছে। শাহিন আলম, সমাজের কুসংস্কার দূর করতে ইকোম্যান কিভাবে কাজ করছে এবং ইকোম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইকোম্যান প্রকল্পটি আসলে প্রকৃতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কিশোর এবং পুরুষদের যে সম্পৃক্তকরণ, অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে এই যে কুসংস্কার বলি কিংবা বাধা বলি, নারীদেরকে পিছিয়ে রাখার মধ্যে এটার পিছনে কিন্তু বড় একটা রোল প্লে করে পুরুষরা। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা উঠান বৈঠক, সচেতনতামূলক ক্যাম্পেইন যেগুলা করি, এগুলা অ্যাজ ইউজুয়াল নারীদেরকেই আমরা সচেতন করি, কিন্তু তাদের তো পিছন থেকে পুরুষরাই কিন্তু তাদেরকে কন্ট্রোল করে। সো ওই জায়গাটায় আমরা ধরতে চেয়েছি যে আসলে তাদের পুরুষরাই যদি ভালো হয় তাহলে কিন্তু সেই পরিবার, যে আমরা এখনও পুরুষতান্ত্রিক পরিবার যেহেতু, তো সেই জায়গা থেকে যদি পুরুষরা সচেতন হয় তাহলে কিন্তু এই কুসংস্কার বা আমাদের নারীদেরকে টেনে ধরা, তারা কিন্তু পিছিয়ে পড়বে না। সো সেই জায়গাটিতে কিভাবে পুরুষদেরকে সম্পৃক্ত করে বা কিশোরদেরকে সম্পৃক্ত করা যায়, তাহলে কিন্তু আমরা যদি পুরুষদেরকে বা আমরা যদি কিশোরদেরকে বোঝাতে পারি যে আসলে ইপটিজিং খারাপ একটা ব্যাপার বা মাদকাসক্ত একটা খারাপ জিনিস, কিংবা আমার বোন হতে পারে তুমি যাকে ইপটিজিং করছো, সো এটা যখন তাকে বোঝাবো সে কিন্তু আর বাইরে যেয়ে অন্য কারোর বোনকে আর ইপটিজিং করবে না। সো এই জায়গাটায় আমরা একেবারে ছোট ছোট বিষয়গুলো থেকে একেবারে বলা চলে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্টেক হোল্ডার, আমার জনপ্রতিনিধি কিংবা সুধী সমাজ, সাংবাদিক, সব প্ল্যাটফর্মের মানুষদেরকে আমরা কিন্তু সেই মেসেজটা দিতে চাই যে আগে পুরুষদেরকে সেই জায়গাটা বুঝতে হবে। পুরুষরা যদি ভালো হয়, সচেতন হয়, তাহলে কিন্তু নারীদের ওপর যে সহিংসতা, অত্যাচার, কুসংস্কার কিংবা বৈষম্য, এটা অনেকাংশেই দূর হবে আমরা মনে হয়। সো সেই জায়গা থেকে ইকোম্যান এই যে প্রকল্পটি সেটি কিন্তু কাজ করে যাচ্ছে বাংলাদেশের 4টি জেলাতে, এবং সাতক্ষীরার শ্যামনগর, একেবারে সুন্দরবন পাড়ের যে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু সে জায়গায় বসবাস করে, জেলে, বাওয়ালি, মোয়ালি সহ অসংখ্য বৈচিত্র্যের মানুষ। সো সেই মানুষদেরকে আমরা একেবারে ধরে ধরে তাদেরকে কিন্তু আমরা একেবারে রুট লেভেলে যে তাদেরকে কিন্তু বোঝানো শুরু করেছি, এবং এটা আমরা ফলও কিন্তু ধীরে ধীরে পাচ্ছি। তো সেই জায়গাটা আমাদের অব্যাহত থাকবে, এবং আমরা একদল তরুণদেরকে একেবারেই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে তারা এটা থেকে পিছিয়ে পড়বে কিংবা তাদেরকে এই কুসংস্কার বা বৈষম্য দূরকরণে তাদের কি ভূমিকা, তারা কিন্তু গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে একজন তারা কিন্তু রোল মডেল হিসাবে কিন্তু নিজেদেরকে উপস্থাপন করছে, বা তারা যারা ইয়ুথ আইকন হিসাবে কাজ করছে তাদের এলাকাগুলোতে। সো আশা করি যারা এই ইয়ুথদেরকে আমরা তৈরি করছি, যে ইয়ুথরা নিজের এলাকাতে সামগ্রিক পরিবার এলাকাতে নিজের ইফেক্টটা দেখাতে পারছে, সো এটা কিন্তু তার এলাকা একটা সময় কিন্তু তার একটা ফল আমরা দেখতে পাচ্ছি এই ভবিষ্যতে। সো এভাবেই ইকোম্যান তৈরি হবে, এবং তারা পরিবেশ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে তাদের যে কার্যকর ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রকল্প এবং আমরা আশাবাদী। তার মানে ইকোম্যানের মাধ্যমে মূলত পুরুষদের সম্পৃক্ত করে সমাজের বৈষম্য দূর করা, কুসংস্কার দূর করার চেষ্টা আপনারা করছেন। আপনাকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে যেতে চাই সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলীর কাছে। জনাব ইদ্রিস আলী, সমাজের জেন্ডার বৈষম্য দূর করতে কি কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমি যদি জেন্ডার বৈষম্যের কথা বলি, জেন্ডার বৈষম্য একজন মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে, আমরা এটাকে সেক্স বলি, যে সে হয়তো কি তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আসছে, সে পুরুষের শারীরিক বৈশিষ্ট্য না নারীর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আসছে, অথবা থার্ড জেন্ডার হিসেবে আসতে পারে। তো সেইটা নির্ধারণ করে কিন্তু সৃষ্টিকর্তা, কিন্তু এই যে মানুষ, সমাজের মানুষ কিন্তু নির্ধারণ করে একজন শিশু নারী কি পুরুষ, এটা নির্ধারণ করে দেয় কিন্তু সমাজ।
এই জেন্ডার যেটা, এটা কিন্তু মূলত নির্ধারণ করে সমাজ। তো জেন্ডার যে বৈষম্য আমরা দেখতে পাই, সেই বৈষম্য নিরসনের ক্ষেত্রে যেসব পরিকল্পনা নেওয়া যায়, সর্বপ্রথম আমি মনে করি যে মানুষের আমাদের এই মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, যে আমি যখন ছোটোবেলা থেকে দেখে আসছি আমার পরিবারে সব কিছু নিয়ন্ত্রণ করে বাবা, বাবার আগে করতো দাদা অথবা চাচা, তা দাদার বাবাও করতো। এই যে একটা পুরুষতান্ত্রিক মনোভাব, এই যে প্যাট্রিয়ার্কির সিস্টেম, এই সিস্টেমের কারণে কিন্তু পুরুষের রক্তে মাংসে মিশে আছে না, একটা পরিবার, একটা সমাজ, সব জায়গায় আমি পুরুষ, আমি লিডার। তো সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা দরকার। দেখেন নারীদের বিভিন্নভাবে সমাজে তার পরিবারে হেনস্থা করার বা পিছিয়ে রাখার, দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। যেমন প্রথমে যখন নারীরা পড়ালেখা শিখতে চাইলে তখন পরিবার বললো না না তোমাকে পড়ালেখা করা যাবে না। কেন? বলছি না, তোমার কাজ শুধু বাচ্চা জন্ম দেয়া, এই সন্তান লালন পালন করা, রান্না করা, এটা তোমার কাজ। তো আমি পড়ালেখা শিখলে কি সমস্যা? না, তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। এই যে অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক, এটা তোমার মাথা ধরবে না। নারীদের ব্রেনের আকার পুরুষের চেয়ে ছোটো, সুতরাং ব্রেনে এটা নিতে পারবে না, সুতরাং তোমার পড়ালেখা শেখার দরকার নেই। এই যে বড় বৈষম্য বা এই যে বড় বাধা ডিঙিয়ে যখন মানুষ, এই মহিলারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করলো, বেগম রোকেয়ার মতো এই মনীষীর হাত ধরে যখন নারীরা আস্তে আস্তে সামনে এগোতে থাকলো, তখন কিন্তু সেই বৈষম্য জায়গা থেকে আমরা দেখতে পাই যে কিছুটা কমে আসছে। তো আর যেভাবে করা যায়, ধরুন সর্বপ্রথম যদি প্রতিষ্ঠান হিসেবে দেখি পরিবার, এই জেন্ডার বৈষম্য দূর করতে হলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। পরিবারের মা বাবা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে যদি বাবা তার স্ত্রীকে বা সন্তানদের সবাই ডেকে বলতে পারে যে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত করতে চাই, তোমার মত, স্ত্রীকে বলতে চাই তোমার মত, বোনকে বা ভাইকে সবার মত নেয়, তখন তারা কি মনে করবে? মনে করবে না, এখানে সবার একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কি দেখি, যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তখন বাবা যা বলে, বড় ভাই যা বলে তাই, মায়ের কিন্তু কোনো ভূমিকা থাকে না। মায়ের শেষে কি করে, যদি কোনো বিপদ হয় ওই সিদ্ধান্ত গ্রহণের পরে মায়ের থাকে শুধু দুই চোখের পানি। হ্যাঁ, তো এইখানে হলো নারীদেরকে পিছিয়ে রাখে। তো আমি মনে করি মানুষের সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা পরিবার, এবং এই পরিবার থেকেই জেন্ডার যে বৈষম্য, সেই বৈষম্য যদি দূর করা হয়, সবাই মিলে খাওয়ার সময় যদি সবাই মিলে খাওয়া হয়, বড় মাছটা বা মাছের মাথাটা শুধু ভাইকে না দিয়ে বোন ভাইকে সমান দেওয়া হয়, অথবা একদিন ভাইকে ভালোটা দিয়ে পরের দিন বোনকে দেওয়া হয় বা মাকে দেওয়া হয়, বা পরিবারের নারী সদস্যরা সারাদিন পরিশ্রম করছে, রান্না করছে, পুরুষ সদস্যরা দিব্যি ভালো ভালো জিনিস খেয়ে ফেলছে, নারীদের কিছু থাকছে না। এগুলো যদি পুরুষ পরিবারে যারা নিয়ন্ত্রণ করার তারা যদি খেয়াল করে, তখন কি হবে, পরিবারের অন্যরা এগুলো খেয়াল পাবে। সে যখন বড় হবে তখন এই প্র্যাকটিসটা কিন্তু ছড়িয়ে পড়বে। এরপরে আমি আসতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে অনেক সময় নারীদের নারী বান্ধব পরিবেশ থাকে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তো আরও ভয়াবহ অবস্থা। তো সেক্ষেত্রে যদি নারীরা যে তাদের যে মান্থলি যে পিরিয়ড থাকে বা বিভিন্ন শারীরিক ব্যাপার থাকে, যদি কোনো নারী তার শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো শিকার হয় বা এরকম কোনো পরিস্থিতির শিকার হয়, তাহলে যেন সেখানে সে ভালো একটা হাইজিনিক পরিবেশ পায় সেটার ব্যবস্থা করা, বা শিক্ষকরা যাতে নারীদের ক্ষেত্রে বেশি বেশি পড়াশোনা উৎসাহ দেয় সে ব্যাপারে চেষ্টা করা, বা একজন শিক্ষক একই সাথে তার ছাত্রকে এবং ছাত্রীকে, আমি যেমন আমার ক্লাসে বলি যে একজন ছাত্র 100 জন ছাত্র না শিখে আমরা যদি একজন ছাত্রী শেখে সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। কেন ইফেক্টিভ হবে? ওই ছাত্রী একদিন মা হবে, তার 2-5টা সন্তান হবে, তার যা থাকবে, তার আত্মীয় স্বজন থাকবে। এই লার্নিংটা যদি সে শিখে তাহলে সবার মধ্যে সে প্রচার করতে পারবে। সুতরাং আমার যে ছাত্র এটা শিখলো সেটাকে নাও প্রচার করতে হলো, সেটা বখাটে হয়ে গেলো বা অন্য কোনোভাবে সে কোনোভাবে পরিবারে কিন্তু পুরুষরা খুব বেশি প্রভাব ফেলে না। তো সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের পরে শিক্ষকরা এইভাবে এই যে জেন্ডার বৈষম্যের গুরুত্বপূর্ণ জায়গাগুলো তার ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে কিন্তু প্রবেশ করে দিতে পারে। এরপর কী হতে পারে, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু জেন্ডার বৈষম্য দূরীকরণে এগিয়ে আসতে পারে। সেটা কীভাবে হতে পারে? যেমন ধরুন এই যে আমরা যে প্রতিষ্ঠান আজকে আয়োজন করলো, এই আমার মূল পয়েন্টটা কিন্তু তাদের জন্য, যে এই যে ইকো মেন তারা বলছে যে পরিবেশের সাথে নারী পুরুষ মিলে যাতে নারীরা সহিংসতার শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই পুরুষরা যারা পিছন থেকে কলকাঠি নাড়ে, পর্দার পিছনে দ্বারা তাদেরকে কিভাবে সচেতন করা যায় সেটার জন্য যেমন এরা কাজ করছে, আরও অনেক এনজিও কাজ করছে। তারা এভাবে যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে বিদ্যমান যে অনাচারগুলো আছে, যে অসহিষ্ণুতাগুলো আছে,
যে প্রতিবন্ধকতাগুলো আছে, এনজিওরা কী করতে পারে, তাদের প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন উঠান বৈঠক করতে পারে বা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কোনো মহিলাকে বা ওই পরিবারের পুরুষ সদস্যকে সচেতন করতে পারে, করে কিন্তু এই ধরনের জেন্ডার বৈষম্য জায়গা থেকে তারা সমাজকে এগিয়ে নিয়ে আসতে পারে। এরপরে কী করতে পারে, সরকার করতে পারে, সরকারের বিভিন্ন নীতি নির্ধারণে নিয়ে থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হতে পারে, যার মাধ্যমে, কারণ সরকারি কোনো উদ্যোগ যখন হয় তখন কিন্তু মানুষ বাধ্য হয়ে সেটা মানতে বাধ্য হয়। ধরুন বাল্যবিয়ে হচ্ছে, তো বাল্যবিয়ে বাবা চায়, গরিব বাবা চায় মেয়েটা দ্রুত বিয়ে হয়ে গেলে কি হলো, তার ঘাট থেকে একটা বোঝা কমে গেল। তো এইখানে যদি সরকারের যে নীতিগুলো আছে, যে বাল্যবিয়ে দূর করা অথবা বাল্যবিয়ে হলে যে শাস্তির জায়গা, ওই জায়গাগুলো যদি সরকার যদি ফোর্স করে তাহলে কি হয়, তাহলে কিন্তু সেগুলো আর হচ্ছে না। এরপরে আমরা দেখি রাজনৈতিক প্রতিষ্ঠানে, আমরা যতই দেখি না কেন যে স্থানীয় রাজনীতি যেটা, সেই রাজনীতিতে কিন্তু নারীদের অংশগ্রহণ খুব বেশি নেই। যদিও নারীদের কোটা আছে বা সেখানে নারীদের ধরুন ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 3 জন মহিলা মেম্বার সেখানে রাখা আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাই বলে যে নারীদের খুব বেশি রাজনীতিতে অংশগ্রহণ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। নারীরা যদি, একজন নারী যদি চেয়ারম্যান থাকে তাহলে কি হবে, একজন নিগৃহীত, নিপীড়িত, অত্যাচারিত, মজলুম নারী সহজে যে তার নারী চেয়ারম্যানের কাছে তার অভিযোগটা জানাতে পারে। হতে পারে এই অভিযোগটা কোনো ধরনের সেক্সুয়াল বা এরকম ভায়োলেন্স এই টাইপের অভিযোগ, সে একজন পুরুষ চেয়ারম্যান অথবা পুরুষ মেম্বারকে সে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এক নারী হলে কি হবে, সে কিন্তু খুব সহজে তার কাছে রিস্ক করতে পারবে। তো আমি মনে করি রাজনীতিতে এইসব ব্যাপারগুলোতে নারীদের যদি অংশগ্রহণ বাড়ে তাহলে জেন্ডার বৈষম্য মানে অনেক ব্যাপক আকারে কমে আসতে পারে। তার মানে সামাজিক কর্মকাণ্ডের নারীদের অংশগ্রহণই আসলে তাদেরকে বদলে দিচ্ছে, আমাদের সামাজিক বৈষম্য দূর করতে সহায়তা করছে। আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে যেতে চাই সঞ্জিত কুমার দাসের কাছে। জনাব সঞ্জিত কুমার দাস, যুব উন্নয়নে সরকারকে আপনাদের ক্ষেত্র থেকে, আপনাদের স্থান থেকে পরামর্শ দেওয়ার সুযোগ আছে কিনা? যে উপজেলা পর্যায়ে আমাদের সব জায়গায় অফিস আছে, বাংলাদেশে যতগুলো উপজেলা সব জেলা এবং থানায় আমাদের অফিস আছে, কিন্তু আমাদের সব উপজেলাতে বা কোনো উপজেলাতে আমাদের নিজস্ব কোনো ট্রেনিং সেন্টার নাই। আমরা এই যে ট্রেনিংগুলো করাই সেগুলো দেখা যাচ্ছে কোনো স্কুলে, কোনো মাদ্রাসায় কিংবা কোনো কলেজে, অন্য কোনো ক্লাবে বা প্রতিষ্ঠানে তাদের কাছ থেকে হয়তো 5 দিন 7 দিনের জন্য একটু বলে তাদের কাছে এটা দেওয়া হয়। আমাদের যদি নিজস্ব একটা ট্রেনিং সেন্টার থাকে উপজেলা পর্যায়ে, তাহলে আমরা আরও বেশি ছেলেমেয়েদের ট্রেনিং করতে পারবো। এবং মনে করেন যে একজন ICT বিষয়ক বা ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ে, এই ট্রেনিংগুলো তো আসলে একটা প্রাতিষ্ঠানিক ট্রেনিং। এখানে একটা কম্পিউটারগুলো রাখা, তার জন্য একটা ভালো রুম, তারপর ইলেকট্রিসিটি ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমরা সরকারকে একটা সবসময় পরামর্শ দিয়ে থাকি বা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও এটা নিবেদন করছি যে আমাদের একটা ট্রেনিং সেন্টার উপজেলা পর্যায়ে করে দেওয়া হোক। পাশাপাশি আর যেটা করা যায় যে আমাদের যে ট্রেনিংটা আছে, বিশেষ করে আমাদের এখন তো আসলে ICTর যুগ, এখন তো ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেট ভিত্তিক যে ট্রেনিংগুলো আছে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই ট্রেনিংগুলো যদি আমরা ওই উপজেলা পর্যায়ে আমাদের নিজস্ব একটা থাকে তাহলে আমরা আরও বেশি সুন্দর করে করতে পারবো। আর একটা বিষয় হলো যে আমাদের যুবদের বয়স কিন্তু বলা হয়েছে 18 থেকে 35, কিন্তু এই 18 নিচেও না, 35-এর উপরে না। আমাদের সরকারের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যেই কিন্তু এদেরকে নিয়ে আমাদের কাজ করতে, অর্থাৎ সমাজের একটা বিশেষ শ্রেণী নিয়ে আমরা কাজ করি। আমরা বারবার করে এটাকে আমরা অনেকবারই আমাদের কর্মশালা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের যখন মিটিং হয়েছে তখন কিন্তু আমরা এটা বলছি যে স্যার এই বয়সটাকে একটু এক্সটেন্ড করা যায় কিনা, 35টা 40 বা 45 করা যায়। কারণ অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে যে এইখান থেকে এই পর্যায়ে তাদের বয়সটা শেষ হয়ে যাওয়ার কারণে তারা আর আমাদেরকে নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে। এই কয়েকটা বিষয় আমরা একটু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারকে পরামর্শ দিতে পারি। আর ট্রেনিংয়ের যে বিষয়টা দেখেন, আসলে আগে ট্রেনিংয়ের কোনো ভাতা টাতা ছিল না, এখন ট্রেনিংয়ের অনেক ক্ষেত্রে কিছু ভাতা দেওয়া হয় সরকার উপস্থিতির ভিত্তিতে, কিন্তু সেটাও নগণ্য। আস্তে আস্তে আমাদের আরও কিছু ট্রেনিং করার জন্য, প্রোভাইড করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি, যাতে করে সমাজের দারিদ্র্য বিমোচনটা আমরা করতে পারি। এবং বেকারত্বের হাত থেকে আমাদের একটাই কথা, আমাদের মূল লক্ষ্য হলো যে কর্মসংস্থানের যদি আমরা এই করতে পারি তাহলে সমাজের এই মাদকাসক্ত বা সমাজের এই বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকম নেতিবাচক কার্য, সন্ত্রাসী কার্যক্রম, এগুলো কিন্তু কমে আসবে। সবাইকে যদি আমরা একটা কাজের মধ্যে নিয়ে আসতে পারি, সবাই যদি একটা কাজের চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু কেউ আর এই বিপথে যাবে না। বিপদ থেকে ফিরে আসা একটা প্রবণতা তৈরি হবে যে না, আমি কাজটা করি।
কর্মসংস্থান সৃষ্টি করে আমরা করতে পারি। এটাই আমরা সরকারকে আবারও বারবার করে পরামর্শ দিতে থাকি বা আমরা আমাদের মতামতটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থাকি। আপনাকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে আপনাদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের যুব সমাজ এগিয়ে যাবে। আমি এ পর্যায়ে অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে যেতে চাই এস এম শাহিন আলমের কাছে। একজন তরুণ হিসেবে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? খুবই অল্প কথায় যদি বলি যে 2024 সালে যে ছাত্র সমাজের যে গণঅভ্যুত্থান সে তার ফলে যে এখন কিন্তু একটা মানে এই মানে শিকল মুক্ত আমরা বলতে পারি। আমি একজন তরুণ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চাই, আমি তরুণ বাংলাদেশের মধ্যে এখন আসলে বসবাস করি না, আমরা এখন গ্লোবালি। সো আমরা কিন্তু দেখি পৃথিবী কিভাবে চলছে, অন্য অন্য দেশগুলো কিভাবে চলছে, তার সমসাময়িক অবস্থানে বাংলাদেশকেও কিন্তু আমরা তরুণরা সেভাবেই চাই। উন্নতির অগ্রযাত্রা বলি কিংবা আমাদের তথ্য প্রযুক্তি বলি, আইন বিচার সব ক্ষেত্রে আমরা কিন্তু অন্য অন্য দেশগুলোকে ফলো করি। সো সেই জায়গায় আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আসলে কোনো দুর্নীতিকে কোনো প্রশ্রয় দিবে না কোনো সরকার। তারপরে আমরা চাই আইনের সুশাসন, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, প্রথমত চাই আইনের সুশাসন, বাক স্বাধীনতা চাই আমরা। সো এগুলা যদি আমরা পাই তাহলে কিন্তু ওই উন্নত বিশ্বের সাথে আমরা কিন্তু আরও তাল মিলিয়ে চলতে পারবো। সো ফার্স্টেই আমি চাই আইনের সুশাসন, এবং আইনের সুশাসন যদি নিশ্চিত করা হয় তাহলে এই দুর্নীতি কিংবা অন্য অন্য যতগুলা সমস্যা সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে উঠবে। এবং ইন ফিউচারে যে বড় চ্যালেঞ্জটা আসছে সেটি হচ্ছে জলবায়ু সংকট, অর্থাৎ ক্লাইমেট ক্রাইসিস। এই ক্লাইমেট ক্রাইসিসটা কিন্তু আমাদেরকেই কিন্তু সেই মোকাবেলা করতে হবে। সেই জায়গাটিতে আমি একজন জলবায়ু কর্মী হিসেবে আমি মনে করি এখনকার যারা তরুণরা রয়েছে অত্যন্ত সজাগ, অত্যন্ত চৌকস, দক্ষতা। তো এই দক্ষ তরুণদেরকে যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের এই যে স্বপ্নের বাংলাদেশ আমরা তাল মিলিয়ে চলবো উন্নত বিশ্বের সাথে, এইটাই আমার প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। দর্শক, আমরা ইকোকথনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দীর্ঘক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। যুবরাই এগিয়ে নেবে এই দেশ, সেই প্রত্যাশায় শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত দ্য এডিটর্সের সঙ্গে থাকুন।